বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে ঘটনা পাঠিয়েছেন মৌমিতা দাস বাঁশবেড়িয়া থেকে। বলছেন, আমার নিজের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। আমাদের যৌথ পরিবার, আমার বাবারা 4 ভাই। তো ছোটো কাকার যে ছেলে, সে বিয়ে করে আনে। নতুন বৌদি আসার পর থেকে একটা অদ্ভুত ঘটনা আমাদের পরিবারে ঘটে গেছে, যে ঘটনা আমরা কখনো ভাবিনি যে এরকম আবার কোথাও হয় নাকি, বা এগুলো তো গল্প কথা, ওসব লোকেরা বানিয়ে বলে। তো আমরা সেটা যখন নিজের চোখের সামনে দেখলাম, আমাদের অবিশ্বাসের কোনো জায়গাটাই রইল না। বলছেন, সাল 2023, বেশি দিন আগের কথা না, এরকমই আগস্ট মাস, হঠাৎ আমার ওই কাকার ছেলে আর কি, তার বাড়িতে ফোন করেছে। আমাদের বাড়িটা বেশ বড়, পাকা বাড়ি না, টালির চালের ঘর, পরপর পরপর। তো সবাই সবার সঙ্গে মিলমিশ আছে, হাঁড়ি আলাদা। তো হঠাৎ আমার সেই কাকিমা আমার মাকে এসে বলছেন, একটা ঘটনা ঘটে গেছে জানো, ছেলেটা এমন করলো। তখন কি, ছেলেটি মানে আমার ওই দাদাটি বাইরে কাজ করতো, কাঠের মিস্ত্রির কাজ করতো। ওরকম কাজ করতে গিয়েই কোথাও ওই বৌদির সঙ্গে নাকি আলাপ হয়েছে। বেশ মাস 6 ওদের নাকি পরিচয়। তো হঠাৎ করে বিয়ে করে নিয়ে আসে, সন্ধেবেলা বৃষ্টি পড়ছে, সেদিনটা আমরা ভুলব না। বৌদি অল্প বয়সী একটি মেয়ে, সাধারণ শাড়ি পরে আছে, মানে বেনারসি বা বউয়ের সাজ বলতে যেটা বুঝি সেটা না, একটু ভালো শাড়ি পরে আছে, মাথায় ঘোমটা দেওয়া। নতুন বউ বলে আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না, তবে অতক্ষণে বাড়িতে খবর চাউর হয়ে গেছে। আগে খবর দিয়ে দিয়েছিল বাড়িতে, যেরকম বিয়ে করে ফেলেছে, নিয়ে আসছে। বৌদি এলো আমাদের ঘরেতেই, সেদিন রাত্রিটা আমাদের ঘরেতেই ছিল। তো বাড়িতে একটু বুঝতেই পারছেন, এরকম ঘটনা হলে মেনে নিতে সমস্যা হয়। তো সে কটার দিন আমাদের সঙ্গেই ছিল, 4-5 দিন। বাড়ির পরিস্থিতি একটু ঠিক হলো, বাড়িতে সব কাকারা জ্যাঠারা সবাই মিলে বসে আলোচনা করলো, বিয়ে করে এনেছে, মেনে নেওয়া ভালো। তবে এমনি এমনি মেনে নিলে তো গ্রামের লোক কী বলবে। একটা ছোট করে বাড়িতে একটু বউ ভাতের মতো অনুষ্ঠান হলো, লোকজনকে অল্প করে খাওয়ানো, আর কিছু আত্মীয় স্বজন এসেছিলো পাড়ার লোকেদের নিয়ে। তো সেই অনুষ্ঠানটা হবার পর বৌদি দাদার সঙ্গে, দাদার ঘরে যেমনভাবে থাকে সেভাবে চলে গেল। তো যে কটা দিন আমাদের সঙ্গে ছিল, মনে হয় আমি এটুকু বলবো যে এত ভালো ব্যবহার, এত মিষ্টিভাষী মেয়ে আমি আমার জীবনে খুব কম দেখেছি। আমার মা তো ওর সঙ্গে কথা বলে পুরো যাকে বলে একদম মুগ্ধ। যখনই বসতো বিভিন্ন রকম কথা, বৌদির প্রচুর জ্ঞান, কি রান্নার থেকে কি ইতিহাসের জ্ঞান, কি কোনো ঠাকুর দেবতার পুজো আচ্ছার জ্ঞান, আমার মা শুনছিল। আর আমরা নিজেরা 2 বোন, আমাদের 2 বোনকে খালি বারবার ডেকে মা বলছে, দেখছিস কত জানে, তোরা তো কিচ্ছু জানিস না, দেখছিস কত জানে, এরকম ব্যাপার। আমরা হাঁ করে শুনছি যে সত্যি কত কিছু জানে। মানে একদম মানে সুগৃহিণী বলতে যা বোঝায় তিনি তাই। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ মাস 3 কেটেছে, দেখলাম যে কাকিমাদের ঘর থেকে চেঁচামেচি চিৎকারের আওয়াজ আসছে। তো আমার মা গেছিল যে কী হয়েছে, দেখলাম ওরা সেভাবে কিছু বললো না। কাকিমা ইশারা করে বলল, তোমাকে আমি পরে বলছি। মা চলে এলো, বেশি ব্যক্তিগত বিষয় থাকা তো ভালো না। তারপরে আবারও দেখছি ছেলে বউয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, কখনো শ্বশুরমশাই কিছু বলছে, মানে একটা বেশ চলছে ওদের বাড়িতে কিছু একটা। তারপরে এরকম হতে হতে হঠাৎ করে, তখন খুব বেশি হলে 10:30-11টা বাজে, তখন দেখি, বা 12টাও হতে পারে, আমার বলছে এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, একদল লোক, সঙ্গে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রমহিলা, 2জন ভদ্রমহিলা, আরও কতজন এলে চিৎকার চেঁচামেচি অকথ্য ভাষায় কথাবার্তা বলছে, আর বেশ ভিড় হয়ে গেছে। গ্রামের লোকেরাও ভিড় করে আছে। আমাদের বাড়িতে ওইভাবে লোক ভিড় করে এসেছে কোনো একটা বিষয় নিয়ে, বোঝা যাচ্ছে ফ্যাসলা করতে এসছে, কখনো আমরা কল্পনাও করিনি। আমরা মধ্যবিত্ত পরিবার, কিন্তু আমাদের এলাকায় আমাদের একটা মান সম্মান আছে, প্রত্যেকে শিক্ষিত,
ওই আমার ওই দাদাটিই ছিল একটু লেখাপড়া কম জানা, ওই জন্য হাতের কাজে দিয়ে দিয়েছিল ছোটো থেকেই। কিন্তু বাকি আমরা সবাই শিক্ষিত, এবং সেই ছেলেটিকেও এক কথায় কেউ খারাপ বলবে না, পাড়ায় সবারই একটা প্রশংসা আছে, নাম আছে। তো আমরা তো বাড়িতে যখন লোক এসছে, আর তো লুকোচাপা কিছু নেই, আমরা বাড়ির সবাই মিলে দল বেঁধে গিয়ে দাঁড়ালাম। যা জানতে পারলাম, পায়ের তলা থেকে মাটি সরে গেল। জানা গেল ওই বৌদি আমাদের যে বাড়ির সব থেকে প্রিয় বৌমা, ততদিনে সে বাড়ির প্রিয় বৌমা হয়ে উঠেছে। আমরা আগেই বলেছিলাম আমাদের বাবারা 4 ভাই, তো আমাদের বাড়িতে ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা কম। আমরাই 2 বোন, বাকি সবারই ছেলে। তো প্রত্যেকের যাদের বৌমা এসেছে দাদাদের, তারাও হিংসা করতে শুরু করেছিল, যে সব শাশুড়ি, যার শাশুড়ি খুশাশুড়ি, সবার মুখে ওই ছোটো বৌমার প্রশংসা, যে ওই বৌমা কত সংসারে নিপুণ, একটা নতুন এসেই সংসারটাকে ধরে নিয়েছে, এরকম কথাবার্তা শুনে শুনে তাদেরও কান পচে যাচ্ছিল। তো সেই মেয়ের সম্পর্কে জানা গেল তিনি নাকি আগেও একটি পরিবারে বউ ছিলেন, মানে বিয়ে হয়ে গেছিল, এবং শুধু তাই না, সেই পরিবারে তার যমজ বাচ্চা হয়েছিল, একটি ছেলে একটি মেয়ে। দেখলাম একটা ভদ্রলোক অল্প বয়সী, তার কোলে একটা বাচ্চা মেয়ে, বাচ্চাটাকে বেশ অসুস্থ মনে হলো, জানলাম ছেলেটি নাকি রিসেন্ট মারা গেছে, অসুখ করেছিল, বাচ্চাটাকে বাঁচানো যায়নি। মায়ের অভাবে আরও বেশি বাচ্চাটা যত্ন পেল না, কারণ 2 বাচ্চাকে ঠাকুমা বা মামার বাড়ির দিদা যত্ন পারছিল না। তো ওর এমন অসুস্থ হয়, ওই সময় সব থেকে বেশি মায়ের প্রয়োজন, মা নেই। মেয়েটি দেখলাম, মেয়েটিরও সর্দি কাশি হয়েছে, কাশছে। তো বাচ্চাটাকে দেখে আমাদের মায়া হলো, আমার মা বললেন যে আমাদের ঘরে এসে আপনারা বসুন। তো বাচ্চাটাকে নিয়ে একজন মহিলা, ওর সম্পর্কে কে হয় আমি জানি না, সে এসে আমাদের ঘরে বসলো। কেন, কতক্ষণ বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে, বাচ্চাটাকে দেখেই মনে হলো খুব শরীর খারাপ। যত শুনছি জানছি, গোটা পাড়ায় ঢিডি পড়ে গেল, বৌমা 2 বাচ্চা ফেলে রেখে এই ছেলের হাত ধরে বিয়ে করে পালিয়ে এসছে। আমাদের বাড়ির লোকেদের সবথেকে বড় জিনিস, আমি নিজের মুখে বলবো, লোকে হয়তো খারাপ ভাবছে যে কি পরিবার, প্রত্যেকে আমার সেই দাদাকে ধরলো, যে তোর লজ্জা করে না, একটা অন্যর বাড়ির বউকে তুই নিয়ে চলে এসেছিস, এরকমভাবে যাকে বলে ভাগিয়ে নিয়ে আসা। তারা পুরো মহিলা সমিতি, সেখানকার এরিয়ার লোকজন, তার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি, মানে সমস্ত লোক, কিছু পাড়ার লোকও আছে ওখানকার, যেখানকার সে বউ ছিল, সবাই মিলে এসেছে। একদম বিচ্ছিরি মান সম্মান, মানে পরিবারের পুরো মাটিতে মিশিয়ে গেল। তো গোটা গ্রাম কেউ কোনো দিন ভুলবে না যে এদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল। তখন সে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দেয় না। আমার জেঠু তো ছেলেকে মানে এই মারতে যায় সেই মারতে যায়, সবাই মিলে আটকাচ্ছে। এইরকম একটি পরিস্থিতিতে সবাই মিলে দাদাকে দোষ দিচ্ছে, তুমি কেন গেছো বা কিছু করেছো। সেই রকম সময় এবার কয়েকজন বলল যে বারবার ছেলেটিকে বলা হচ্ছে, ছেলেটার দোষ আছে হয়তো, মেয়েটিকে কেন কিছু বলা হচ্ছে না। যার সন্তান, সে 2 ছোট ছোট বাচ্চা, বাচ্চাগুলোর বয়স খুব বেশি হলে 1.5 বছর হবে, খুব বেশি হলে। আমি কেন বলছি, কেন আমি আন্দাজে বলছি, তখনও আমি কবে হয়েছে না হয়েছে ওসব তো আমরা জানি না, তা 1.5 বছরের বাচ্চা দেখে বোঝা যাচ্ছিল। তো যমজ বাচ্চা মানে যে বাচ্চাটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটেছে তারও সেই একই বয়স। সেই ভদ্রমহিলার স্বামী কান্নাকাটি, মানে আমার ওই বৌদির স্বামী, বৌদি বলতেও আমার তাকে মুখে বাঁধে, তো কান্নাকাটি করছে, বাচ্চাটাকে নিয়ে তুমি চলে এসো, আমি এখনও মেনে নেব ইত্যাদি। তো এখানেও একটা বিচ্ছিরি পরিবেশ। তো সেই সব কিছু ঘটনা ঘটার পর তারা বাচ্চাটাকে নিয়ে সন্ধেবেলা বিকেলের মধ্যে কি ফয়সলা হলো বোঝা গেল না। বলা গেল যে তুমি তাহলে ডিভোর্সও দাওনি, সেগুলো আইনত তারা স্টেপ নেবে, সেগুলো কমপ্লিট করো, আর কোনো দিনও চাইলে ফিরে যেতে পারবে না, এরকম একটা ফয়সলা হলো। তো পুরো ব্যাপারটা এবার আদালতের দ্বারাই হবে। তো সেদিন সন্ধ্যে থেকে বাড়ি কেন গোটা পাড়া থমথম করছে, বোঝা যাচ্ছে মানে কেউ যদি নিজের বাড়িতেও কথা বলে মনে হচ্ছে যেন আমাদের বাড়ি নিয়ে আলোচনা করছে। কলতলায় যেতে লজ্জা লাগছে, অথচ আমার জীবনের কোনো ঘটনা না, অথচ আমরা কলতলায় যেতে লজ্জা পাচ্ছি। বাড়ির সেরা বউ রাতারাতি বাড়িতে ভিলেন হয়ে গেছে, যে যা পারছে তাকে গিয়ে ঘরে গিয়ে শুনিয়ে আসছে, শাশুড়ি শোনাচ্ছে, আমার মাও 2 কথা শুনিয়ে এলো।
মানে কীরকম মা, তোমার মতন মা এরকম হয় না, ইত্যাদি ইত্যাদি। এইরকম পরিস্থিতি চলছে, মাসখানেক কেটে গেল, আস্তে আস্তে পরিস্থিতি থিতিয়ে গেছে। তাকে কেউ পছন্দ করে না। সে দাদাও বলেছে বউকে নিয়ে অন্য জায়গায় চলে যাবো। বাড়ির সবাই বলেও দিয়েছে তাড়াতাড়ি ঘর ভাড়া করো, একে নিয়ে চলে যাও, আরে আমাদের বাড়িতে এনো না। কারণ এই একজন এরকম একজনকে যে নিজের সন্তানের হতে পারেনি, তোমারও হবে না, কিন্তু তুমি যে মানে নিজের পায়ে কুড়ুল মেরেছো, তোমার আর কোনো উপায় নেই, একে নিয়েই তোমায় থাকতে হবে। তো সেই দাদা কান্নাকাটি করে কয়েক মাস সময় চেয়ে নিয়েছে, বাবা মায়ের পায়ে ধরেছে, আমাকে কয়েক মাস সময় দাও, আমি একটা পাকাপাকি ঘরের ব্যবস্থা করে চলে যাব। আমি এত কিছু জানতাম না যে ওর বাচ্চা অসুস্থ, এত কিচ্ছু জানতাম না। সেটা পরে বলছে, সেদিন তো চুপ করেছিল। বলে কেন? বলে আমাকে বলতো যে এরকম স্বামী অত্যাচার করে, এই করে, আমাকে বাঁচার দরকার ইত্যাদি। বলে বাচ্চার কথা তুমি জানতে না? ওর বক্তব্য না আমি জানতাম না, আমাকে বলেনি। আমি জানতে পেরেছি তখন অলরেডি আমাদের বিয়ে হয়ে গিয়ে বেশ অনেক দিন আমাদের একসঙ্গে থাকা হয়ে গেছে, তখন জানতে পেরেছি। তা তো কেউ খুশি হয়নি যে তখন জানতে পেরেছো, তাহলে তখন বলোনি কেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই টপিকে আমাদের মানে একটা ঘৃণা ধরে গিয়েছিলো যে এই বিষয়টার কথাই বলতে চাই না। কেউ তার সঙ্গে কথা বলতো না, ও নিজের মতন নিজে রান্না করে লাস্টের দিকে খেত, ওর ছায়া কেউ মারাতো না বাড়ির সবাই। 1 মাসের বেশি হয়ে গেছে। এবার হঠাৎ করে আমাদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা শুরু হলো। ঘটনা এরকম শুরু হলো, প্রথমেই শুরু হলো আমার ভাই, মানে আমার নিজের ভাই, মানে আর একটা জ্যাঠার ছেলে। সেই জ্যাঠার 2টো ছেলে, বড় ছেলে অনেকটা বড়, তার বিয়ে হয়ে গেছে, এই ছেলেটা খুবই ছোট, অনেক পরে হয়েছে। তো সেই ভাই কলতলায় গেছিলো মুখ হাত পা ধুতে, বা খেলাধুলো করে এসছে হাত পা ধুতে। তো ওই কলতলায় ও দেখে একটা ছোট্ট বাচ্চা, একদম সাদা, মানে যেন মনে হচ্ছে গায়ে রক্ত নেই, চোখগুলো লাল ভাঁটার মতন, ওই কলতলায় হামাগুড়ি দিয়ে দিয়ে বেড়াচ্ছে। একবার মনে হচ্ছে উঠে দাঁড়াচ্ছে, ধুপধুপ করে বসছে, কিছুটা হামাগুড়ি দিচ্ছে। ও প্রথমে ভেবেছে আমাদের বাড়িতে কোনো মানে আত্মীয় স্বজন কেউ এসছে, বাচ্চা হয়তো কোলে নিয়ে এসছে। আর বাড়ির যে বাচ্চারা আছে তাদের তো সবাই চেনে, এই বাচ্চাটা কে এলো, কার বাড়ির বাচ্চা। তো ও সামনে দেখতে গিয়ে দেখে, মুখটা যেই ওর দিকে বাচ্চাটা ঘুরিয়েছে, দেখে চোখটা লাল ভাটার মতো জ্বলছে, এবং ও চিৎকার করে উঠেছে। চিৎকার করার পরও বাচ্চাটা কিন্তু মিলিয়ে যায়নি। বাচ্চাটা ওই ঠিক কলতলার পাশ দিয়ে আমাদের একটু কচু বনের মতন আছে, একটা সরু গলি, ওই গলিটা দিয়েও শর্টকাটে ওই কাকিমার বাড়িতে যাওয়া যায়, যার ছেলে ওরম বিয়ে করেছে আর কি। তো সেখানে সেই দিকে যেন মনে হলো ওদের ঘরের দিকে চলে গেল। সে চিৎকার করছে, সেই তার মা বেরিয়ে এসেছে, আমরা বেরিয়ে এসেছি, কিরে কী হলো কী হলো। সেই ছেলের চিৎকার আমরা খারাপ ভেবেছি যে কিছু কামড়ে দিল কিনা ছেলেটার পায়ে, মানে বুঝতে পারছে সাপখোপের ভয় পেয়েছি, যে কিরে সাপ নাকি, জলা জঙ্গল, এখানটা আমাদের অনেক জঙ্গল, এখন অনেকটা বাঁধিয়ে দেওয়া হয়েছে, অনেক বাড়ি আমাদের ভালো করে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময়ও 2023 সালের কথা বলছি, প্রচুর জঙ্গল ছিল, মানে একদম ঘাস টাস, মানে সবসময় সাপ বেরোনো, ব্যাঙ, মানে এগুলো কোনো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। বর্ষাকাল হলে তো কথাই নেই, শামুকে টামুকে ভর্তি হয়ে যেত, কলতলায় যাওয়া যেত না। সেরকম একটা পরিস্থিতিতে সবাই ভাবছি, তখন ও একটু স্থিত হবার পর বলে যে আমি এরকম একটা বাচ্চাকে দেখেছি, বাচ্চাটার চোখ ফাটার মতো জ্বলছে। এইবার এসব শুনে ওর মা, সেই শুনে আরও ছেলেকে দুঃখা কষিয়ে দিল যে বাজে গল্প বানানো হচ্ছে, আমরা ভাবলাম না জানি লতা বেরিয়েছে, ছেলেটাকে দিয়েছে বোধহয়, কী সর্বনাশ হলো, এই সব বাজে বাজে গল্প নাটক। সে কেঁদে কেঁদে বলছে, না মা আমি কোনো নাটক করছি না, আমি সত্যি কথা বলছি, আমি নিজের চোখে দেখেছি। তার মা তাকে তত বকাবকি করছে যে কিচ্ছু তুমি নিজের চোখে দেখোনি, সব তোমার ভরম। রিসেন্ট তখন বেরিয়েছিল কি খুব প্র্যাঙ্ক করা, আমরা মোবাইলে দেখতাম, তো ও বাড়িতে না কয়েকবার প্র্যাঙ্ক এমনি করেছিল, মোবাইলে প্রায় দেখতো প্র্যাঙ্ক করা হচ্ছে এর ওপর তার ওপর। এবার ওই করেছে 1-2বার বাড়িতে, ছোটোখাটো বিষয়, তো এটাকে সবাই ভেবেছে প্র্যাঙ্ক করছে, সবাই মিলে বলছে এই মোবাইল দেখে এইসব শিখছে, শিখে বাড়িতে এসব করছে। সবাই বড়রা প্রত্যেকে ওকে বকাবকি করলো। ওর মানে যে ভয় বা শক পাওয়া,
সেসব কারোর মাথায় এলো না। সবাই জানে যেহেতু একবার প্র্যাঙ্ক বা একবার দুবার করেছে প্র্যাঙ্ক, এবার আর কেউ ওকে বিশ্বাস করেনি। আমরা নিজেও, আমি আমার দিদি, আমরা কেউ বিশ্বাস করিনি যে ও বাজে কথা বলছে। সেই রাত্রির থেকে ওর নাকি ধুম জ্বর। আমরা জানতে পারলাম পরের দিন সকালে। আমরা একটা বাড়ি কিন্তু পাশাপাশি সব টালির ঘর ছিল। এখন আমাদের দিকটার এবং আমার সেজ জেঠুদের দিকটা আমরা মাথায় ঢালাই ছাদ হয়ে গেছে, এখনও কয়েকটা টালির ঘর আছে। আস্তে আস্তে আমরা চেষ্টা করছি বাড়ির চেঞ্জ করার। পরের দিন ভোরবেলায় মা বলছে ওর প্রচণ্ড জ্বর, জ্বরের ঘরে ছেলে ভুল বকছে তো তা না, ছেলের পুরো খিঁচুনি এসে গেছে। এক রাতের জ্বরে কীভাবে এত খিঁচুনি এসে যায়। তো সকালবেলায় কেউ দেরি করলো না, বাড়ির ছেলেরা নিয়ে ওকে সোজা হাসপাতালে নিয়ে ভর্তি করে দিল। 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিল। প্রচুর টেস্ট হচ্ছে, ওই হাসপাতাল থেকে ওই হাসপাতাল রেফারও হয়েছে বড় হাসপাতালে। কোনো কিছু ধরা পড়ছে না, কোনো ম্যালেরিয়া না, ডেঙ্গি না, কিচ্ছু না, কিন্তু ধুম জ্বর। বিশেষ করে দুপুর 12টার পর জ্বরটা বাড়ে আর রাত 12টার পর জ্বর বাড়ে। সারাদিন জ্বরটা ওই 102, 250 অবধি থাকে, রাতের পরে 3 পেরিয়ে যায়। আর তার মধ্যে খিচুড়ি এসে যায়। তো বাড়িতে পুরো কান্নার রোল যে ছেলেটা না কিছু হয়ে না যায়। এর মধ্যে সবার একটা মনের মধ্যে না বলে, এবার যেহেতু একটা বাড়িতে ঘটনা ঘটে গেছে, বারবার একই ঘটনা আমি বলতে চাইছি না, তার ওপর সবার রাগটা গিয়ে পড়লো যে তুমি এমন একজন মানে অলক্ষ্মী অপয়া, তুমি এসেছো আমাদের বাড়িতে, এই সব হচ্ছে আমাদের বাড়িতে থেকে। এমন জ্বর জারি তো ছেলেপুলের হয়, এমন তো হয়নি যে হাসপাতাল থেকে হাসপাতালে তাকে নিয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। বাড়িতে কারোর ঠিক করে রান্না বান্না হচ্ছে না, খাওয়া হচ্ছে না, ছেলেটার এমন অবস্থা। প্রতিদিন আমরা আশা করে থাকি আজকে একটা ভালো খবর আসবে, ছেলেটা একটু ভালো শুনবো, কোনো দিন হয় না। কখনো আমি যাই, কখনো আমার মা যায়, কখনো কাকা জ্যাঠা দাদারা, পাল্টে পাল্টে সারাদিন হাসপাতালে গিয়ে পড়ে আছি, কিছুতেই কিছু না। ছেলের কোনো রকম কোনো উপকার আসে না। তো আমাদের গ্রামে, যেহেতু আমাদের জায়গাটা একটু গ্রামাঞ্চল, কেউ হয়তো বলবেন মফস্বল, কিন্তু আমি গ্রামই বলবো আমাদের অঞ্চলটাকে। ওখানে হাওয়া বাতাসটা খুব বিশ্বাস করতো। তো পাশের বাড়ির একজন বলেছিল কিছু না, তোমার ছেলের হাওয়া লেগেছে। তখন ওই সেদিনকের ওই কলতলার ব্যাপারটা, ওটা তো সবাই চাপা পড়ে গেছিলো, কেউ বিশ্বাস করেনি বলে না, ওটা কারোর মাথায় আসেনি যে ওটা, সবাই ভেবেছিল ওটা তো ইয়ার্কি করছিল। ওই ইয়ার্কিটাই সত্যি হয়ে গেলে এরকম ভাবছে সবাই। তো এবার তাই সেই জেঠি বলছেন যে দেখো ওই বউয়ের খবর পাওয়া গেছিলো না যে একটা ছোট বাচ্চা এরকম হয়েছে, একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা মানে ঠাকুরের কাছে চলে গেছে। তাহলে দেখো সেই বাচ্চাই মনে হয় মায়ের কাছে এসেছিল, আর যেহেতু তোমাদের বাড়িতে সে আছে, ও মাকে খুঁজতে ওখানে চলে এসেছে। তো ব্যাপারটা উনি খুব সহজভাবে বলেছিলেন, গ্রাম্য সরল মহিলা। কিন্তু বাড়ির কেউ যেহেতু এত বিপদ আপদ চলছে, সবাই ভাবছে একটা কুল খুঁজছি, যে কিছু একটা রাস্তা খুঁজে বার করা হোক, যে ছেলেটাকে বাঁচাতে হবে। তখন সেই বউকে আবার সবাই মিলে তোমরা বাড়ি থেকে চলে যাও, তোমাদের জন্য এরকম হচ্ছে এই সেই। তো সেই বউটার কাছ থেকে সমস্ত জিজ্ঞেস করালো, তোমার বাচ্চা কবে জন্মেছে, কি বয়স, নাম টাম সমস্ত নিয়ে গিয়ে তান্ত্রিকের কাছে, আমাদের ওখানেই আছেন খুব জাগ্রত, তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি আবার এই জলপড়া টলপড়া খুব একটা দেন না তাকে, আর কি মানে খুব চেনা জানা না হলে উনি দেন না, নিজের মতো পুজো আচ্ছা করেন ঘরের মধ্যে। তো খুব কান্নাকাটি করে আমার সে কাকিমা বললো আমার ছেলেটাকে বাঁচাও, এই এই ব্যাপার, এই বউটা এসেছে তার এই। তখন বললো একদম, তোমার পাশের বাড়ির যে বলেছে উনি আবার মাটির মধ্যে আঁকড়ি কেটে কেটে গুনে গুনে বলতে পারেন। বলছে ওই বাচ্চা ঘরের মধ্যে তোমাদের ঘুরে বেড়াচ্ছে, বলো আমি তোমাদের বাড়ি যাচ্ছি চলো, আর ছেলেকে হাসপাতাল থেকে রেফার করে বাড়িতে নিয়ে এসো। হাসপাতালে কিচ্ছু হবে না, ছেলে আরও খারাপ হবে, কারণ তোমার ছেলে হাসপাতালে বেডে শুয়ে আছে, তোমরা দেখছো চিকিৎসা হচ্ছে, এই হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। ওর তো জ্বরটা তো কোনো রোগের জন্য হয়নি, জ্বরটা হচ্ছে ওই বাচ্চাটাকে মারিয়ে ফেলেছিল, বা ওর হাওয়াটা ওর গায়ে ডাইরেক্ট লেগে গেছে। বলে আর কেউ দেখলো না, ও দেখলো বলে এইসব তর্কে গিয়ে লাভ নেই। ওর রাশ হালকা ছিল, ও দেখে ফেলেছে, আর ও বাচ্চাটার পিছুতে ধাওয়া করেছে, আর ওই যে চোখ ভাঁটার মতো চোখ দেখিয়েছে, এটাতে সব কিছু মিলে একটা হচপচ হয়ে গেছে। একটা কাজ করো,
ওই বাচ্চার ভালো করে শ্রাদ্ধ শান্তি যা যা ওইটুকু বাচ্চার যতটুকু যা করার, আর মাকে পায়নি না, ওর আত্মার শান্তি পায়নি, ওগুলোর ব্যবস্থা করো, বউকে বাড়ি থেকে তাড়াও, বউটাকে তাড়াও, বউ থাকলে বাচ্চাটা থাকবে, তোমার ছেলে সুস্থ হবে না, দরকার হলে অন্য কোনো বাড়ি ঘর ভাড়া, দরকার হলে তোমরা টাকা দিয়ে ঘর ভাড়া করে দাও, ওদের অন্য জায়গায় পাঠাও, দেখো সব ভালো হয়ে যাবে। বলে বিশ্বাস করবেন না, কোনো তেল পড়া না, জল পড়া না, উনি কিচ্ছু না, শুধু 3 দিনের নোটিসে বৌদিকে বলা হলো যে একটা ঘরের ব্যবস্থা করে, তাড়াহুড়ো করে কীভাবে জোগাড় হয়েছে ঈশ্বরই জানে, একটা ঘরের মধ্যে সব ব্যবস্থা, বাড়ির লোকে বলে আমরা টাকা দেবো, তুমি বাবা এই বাড়ি থেকে এসো, আমাদের মানে বাঁচতে দাও, ছেলেটা মানে মরণাপন্ন অবস্থা। সেখানে সেই বৌদি দাদা চলে গেল। মানে আর সব থেকে বড় কথা, আমাদের তার প্রতি খারাপ লাগতো যে বাচ্চা নেই শুনেতে তার মধ্যে কোনো কান্না কাটি একটা মায়েদের কোনো কিছু আমরা দেখিনি, কোনো কিছু না। অবাক লাগতো যে এটা মা হয় আমাদের, একটুখানি আমরা এত বড় বড় মেয়ে স্কুল কলেজ থেকে আসতে দেরি হলে মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো যে কিরে দেরি হলো কেন, সেখানে একটা দুধের শিশুকে মা পেলে কি করে আসে, আর সে এত বড় বড় জ্ঞানের কথা বলতো, তাকে দেখে কেউ যদি বুঝতে পারে তার মনে ছিল, কেউ বুঝবে না, মনে হতো সব থেকে ভালো ওই আমাদের মনে হতো ওর সামনে খারাপ, এরকম বিষয়। বিশ্বাস করবেন না, ওরা বাড়ি থেকে চলে গেল সেই দিন মানে বিকেল 4টের মধ্যে ওদের মালপত্র চলে গেল, 6টার পর থেকে ছেলের জ্বর নেমে গেল। পরের দিন ওকে বন্ডে সই করিয়ে, যেহেতু জ্বর ধরা পড়ছিল না, হসপিটাল থেকে ভাবে তো ছাড়িয়ে আনা যায় না, তো যেমন তেমন করে ওকে নিয়ে আসা হলো। আস্তে আস্তে দেখে আর জ্বরই আসছে না, তবে উনি একটা তাবিজ দিয়েছিলেন এবং বলেছিলেন ছেলেকে দীক্ষা দিয়ে দাও, কিচ্ছু জল পড়া তেল পড়া লাগবে না, ছেলেকে দীক্ষা দিয়ে দাও, যে ইষ্ট তোমরা ভক্ত সেখানে সেই ইষ্ট নাম ওর কানে দিয়ে দাও, এই রাস হালকা ছেলেপুলেদের একটাই রাস্তা, দীক্ষা দিয়ে দাও, দীক্ষা দিলে গায়ে দীক্ষা মন্ত্র থাকবে, জপ করবে সারাদিন, কিচ্ছু হবে না। তাই করা হলো। দীক্ষা অনেক পরে দেওয়া হয়েছিল, যে সময় ওকে তাবিজ বেঁধে দিয়েছিল, একটা মন্ত্র বলে দিয়েছিল, উনি মনে মনে মায়ের মন্ত্র, মা কালীর একটা মন্ত্র মনে মনে জপ করতো, বলে সারাক্ষণ শুয়ে শুয়ে জপ কর, ওকে কাগজে লিখে দিয়েছিল, মুখস্থ করেছিল। এটা ছাড়া কোনো জল পোড়া তেল পোড়া উনি কিচ্ছু দেননি, শুধু বলে মায়ের মন্ত্র জপ কর, বিশ্বাস করো, মন থেকে ডাকো, মা নিজে সব গার্ড করবেন। এবং ওরা চলে যাওয়ার পর বাড়ির মধ্যে যা, আমরা তো ওকে নিয়ে ভাইকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, আমরা বাড়ির মধ্যে কিছু ফিল করতাম না, যে মানে বাড়ির পরিবেশ অনেক ভারী হয়ে গেছিলো, পচা পচা গন্ধ আসছিল, আষ্টে গন্ধ চতুর্দিকে একটা, হয়তো আপনি খাওয়া দাওয়া করে কলতলায় গেলেন বাসন ধুতে, এমন একটা পচা গন্ধ নাকে আসবে যেন টিকতে পারা যাবে না, সরে আসতে হবে, তো এগুলো হচ্ছিল। কিন্তু আমাদের মানসিকতা ওকে নিয়ে এমন ছিল না, আমরা এগুলোতে নজর দিচ্ছিলাম না, যেহেতু বলেছিলাম আমাদের বাড়ির পেছনটা জঙ্গলে ভর্তি, কত কিছু থাকতে পারে, তো পচা গন্ধ নিয়েও আমরা তখন মানে ভাবিত ছিলাম না। তারপরে মাস 6 ভালো কেটে গেল, এবার সেই বৌদির আবার সন্তান সম্ভবা হয়েছে, সে একা নাকি সব সামলাতে পারছে না, আবার আমাদের বাড়িতে চলে এলো। এবার মানুষের কি যে যতই খারাপ হোক, একটা সন্তান সম্ভব মাকে তো কেউ ফেলে দিতে পারে না, একটা সন্তান হারিয়েছে ঠিক আছে, অন্যায় করেছে, ওকে বাড়িতে আবার আনা হলো। ওই যে বাড়িতে আনা হলো, ব্যাস এইবার যেটা শুরু হলো, ততদিনে ভাইয়ের দীক্ষা হয়ে গেছে, কিন্তু মানে নিজেরা চোখে আমরা দেখেছি যে টালির চাল দিয়ে মনে হচ্ছে কেউ হেঁটে 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 চলে যাচ্ছে, আমাদের পাশের লোকেরা অবধি জানে। কখনো মনে হচ্ছে দেখবেন টালির ঘরে বাঁশের সাইডগুলো বেরিয়ে থাকে, মনে হচ্ছে ওটা দিয়ে কেউ ঝুলছে ছোট্ট বাচ্চাদের মতন, আবার নেমে তুরুক করে নেমে চলে গেল। এছাড়া রাত্রেবেলা ঘুমোতে যাবেন, হঠাৎ করে বাচ্চাদের চিৎকার। আমার মা একদিন খাট থেকে নামতে যাবে, ঘরে আমাদের নাইট ল্যাম্প জ্বলে, ভাবতে পারবেন না ঘুমের ঘোরে একটা মানুষ নামছে কল ঘরে যাবে বলে, সেইটা সব থেকে ভয়ঙ্কর দিন। আমার মা পাটা নামতে গিয়ে সাদা মতো একটা শিশু ঘরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে হামাগুড়ি দিচ্ছে, কখনো একটা কিছু টুল ফুল ধরে উঠে দাঁড়াচ্ছে, স্পষ্ট, আর তার পাগুলো দুদিকে দুটো বেঁকা, আর ঘরে দরজা বন্ধ জানলা বন্ধ। আমার মা চিৎকার করে উঠেছে, আমার বাবা নিজে চোখে দেখেছে, আলোটা জ্বালিয়ে দেওয়ার পর দেখছে ঘরে কেউ নেই, আর ঘরের মধ্যে গন্ধে ভর্তি। আর একদিন কী হয়েছে, আমি শুয়েছিলাম, এটা আমার সঙ্গে হয়েছে, দুপুরবেলায় শুয়ে আছি, শরীরটা বেশ খারাপ কদিন ধরে, এমনি আমারটা কোনো আমি বলবো না ভৌতিক কিছু, ঠান্ডা লেগেছিল,
ওমা ঘুমের ঘরে হাতটা পড়ছে পুরো মনে নরম কোনো বাচ্চার শরীর যেমন হয় তাতে আমার হাতটা পড়লো। আমি চিৎকার করে উঠেছি, আর চিৎকার করে ওঠার পর আমি কিছু দেখতে পারলাম না, কিন্তু বাচ্চাদের দেখবেন দুষ্টুমি করলে একটা খিলখিল করে হাসি, ঠিক ওরকম একটা খিলখিল হাসি একদম সারা ঘরে হয়ে গেল। তখন আবার বাড়ির সবাই মিলে বলল যে ও এসছে, ওর বাচ্চা ওকে ছাড়বে না, যেভাবেই হোক ওদেরকে আবার চলে যেতে বলো, আর না হলে আমরা বাড়ি ছেড়ে চলে যেতে হবে সব কটা লোককে। তো অনেক কথাবার্তা করে সে বউকে কি করবে, ছেলে বউ ওরা আর কি চালাতেও পারছে না, এটাও একটা ব্যাপার ছিল, ভাড়া দিতে পারছে না, বউটাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। বাপের বাড়ির লোকও সে মেয়ের প্রতি একদম মানে তাদের ভক্তি শ্রদ্ধা নেই, বা তার নিজের মেয়ে মানে আগের পক্ষের মেয়ে অনেকটা সময় মামার বাড়িতে থাকে, সে তো মাকে দেখলে কান্নাকাটি করবে। তার বাবা নাকি ওই শ্বশুরবাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক, যাতায়াত করে, দিদা দাদুও বাচ্চাটাকে দেখে, দাদু ঠাকুমাও দেখে, এরমভাবে ওরা চালাচ্ছে। তো এই যাক চায়নি, কিন্তু ওই যে সন্তান সম্ভবা ফেলে দিতে পারেনি, শুধু বলেছে এটা বাচ্চা জন্মে গেলেই নিয়ে চলে যাবেন, আমরা একে রাখবো না, আর আমরা এই বিয়ে মানিও না, আমরা কিচ্ছু মানি না, কেন আগে সন্তানের চোখের জল পড়েছে, তাদেরও তো বদনাম হয়েছে পাড়ায়। যথাসময়ে ওর চলে যাওয়ার পর আবার বাড়ির পরিবেশ ঠিক হয়ে গেল। এছাড়া আরও অনেক ঘটনা ঘটতো, হঠাৎ লাইটের বাল্ব কেটে যাওয়া, আর সব সময় না মানে আমাদের কলতলার ওখানে যাওয়া যেত না, মনে হচ্ছে এক্ষুনি কিছুতে একটা পা পড়বে, নরম কিছুতে, একটা পুরো বাড়ির লোকের একটা ত্রাস হয়ে গেছিলো। আর যেই ও চলে গেল বাড়ি পুরো হালকা, মানে বোঝাই যায় যে ওর সঙ্গে সঙ্গে বাচ্চাটা আসে, ও বাচ্চাকে ছেড়ে দিয়েছে কিন্তু বাচ্চার আত্মা ওকে ছাড়েনি। সন্তানও জন্মালো, কিন্তু জন্মানোর পর সে সন্তান নাকি মায়ের গর্ভে উল্টে গেছিলো বা কিছু, মারা গেছে, মানে জন্মানোর পর মারা গেছে, মানে চেষ্টা করেছিল বাঁচানোর, হয়নি। তো এখন ওরা দুজনেই মিলে থাকে, শোনা যায় যে আমাদের বাড়ি এখানে আর থাকে না, ওরা অন্য জায়গায় চলে গেছে, সেখানে থাকে। যেটুকু খবরাখবর পাওয়া যায় দুজনের মধ্যে এখন আর মিলবিশ নেই, কেউ কাউকে দেখতে পারে না, কিন্তু ওই মানে ওই ছেলেকেও আর বাড়িতে কেউ মেনে নেবে না, ছেলেটা পুরো ফেঁসে গেছে। হয়তো অনেকে বলবেন যা নিজের বাড়ির লোক বলে বলছেন, সে অনেকবার এসে কান্নাকাটি করেছে যে আমি এমনভাবে ফেঁসে গেছি, আমাকে সবসময় ভয় দেখায় যে আমি একটা কিছু করে ফেলবো, তোমার নামে কিন্তু দোষ দেবো, আমি ওকে ছাড়তে পারিনি যার জন্য, আর কি করব আমি। তো আমরা কারুর দোষটা কি কম করে দেখি না, দুজনেরই দোষ আছে সমান অপরাধী, এবং অপরাধের শাস্তিও ঈশ্বর দিয়েছেন। এখন তো রোজে নাকি সেই পাগল পাগল অবস্থা, চেহারা ফুলে গেছে, ওই রোগা একটা সুন্দর চেহারার মেয়েটা কি বিভৎস দেখতে হয়ে গেছে। রিসেন্ট আমাদেরই একজন দেখেছিল ওকে, ওদের বাড়িতে গেছিল কোনো একটা দরকারে, বলে সে বউকে চেনা যাবে না, বাচ্চাটা এই হয়ে যাওয়ার পর থেকে দেখি বিচ্ছিরি একটা অবস্থা তার, মানে ভয়ঙ্কর লাগে তাকে দেখলে। তো এই ছিল ঘটনা বন্ধুরা, উনি শেয়ার করেছেন ওনার পারিবারিক একটা ঘটনা। কিছু কিছু নাম উনি পাল্টে দিয়েছেন, কারণ এলাকায় যদি কেউ শোনে লোকের কাছে আর হাসির পাত্র হতে চায় না, সেই জন্য। আর বাড়িতেও অনেকে হয়তো বলবে যে কেন আবার এসব বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে। আপনাদের কাছে একটাই অনুরোধ জানিয়েছেন যে এমন কিছু কমেন্ট করবেন না যাতে এই মেয়েটিকে, অন্তত এদের তো কোনো দোষ নেই, দেখুন আত্মীয় বা বাড়ির যদি কেউ কিছু করে তো বাড়ির অন্য লোকে তো তার দোষ থাকে না, সেটা মনে রেখে প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করবেন, এটা আমার তরফ থেকেও অনুরোধ রইল। আর আগের দিনে যে আমাদের ঘটনাটি এসেছিল ব্যারাকপুরের, সেই ঘটনাতেও আমি কয়েকটা কমেন্ট দেখলাম, আমার সত্যি খুবই খারাপ লেগেছে। যে দেখুন, আমি বারবারই আমরা বলেছি, অনেকে বলছেন কুসংস্কার ছড়াচ্ছেন কেন বা কিছু, অনেকে বলবেন এই নিয়ে তো কথা হয়ে গেছে, আবারও বলা খুব দরকার, আমরা কোনো কুসংস্কারকে ছড়াচ্ছি না। এই যে মেয়েটি ঘটনাটি শেয়ার করেছে তার পরিবারের ঘটনা, সে আজকে তার পাড়ার লোকেরা জানে, কারণ তারা বলেছে আমরা এগুলো ফেস করছি, অনেকে চোখে দেখেছে যে এদের বাড়িতে মানে টালির চালে যেন কে একজন হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায়। তো এগুলো মানুষ দেখেছে, যে যেটা দেখেছে বা যে যেটা এক্সপিরিয়েন্স করেছে সে তো সেটা বলবেই না, সে তো চুপ করে থাকবে না। এবার যে শুনছে সে বিশ্বাস করতেও পারে, তার যদি মনে হয় যে না এটা অসম্ভব, এটা হতে পারে না, বিশ্বাস করবে না। আমরা তো কাউকে জোর করছি না যে না আপনাদের বিশ্বাস করতেই হবে এটা ঘটেছে। তো সেক্ষেত্রে এমন কোনো কমেন্ট করবে না, বিশেষ করে আগের দিনের ঘটনায় উনি ওনার স্বামীকে হারিয়েছেন, একটা বাচ্চা মেয়েকে নিয়ে অসহায় জীবন যাপন করছেন, সেখানেও লিখেছেন যে কুসংস্কার, কেউ লিখেছেন এটা করলো না কেন, সেটা করলো না কেন।
বিপদে পড়লে কি মানুষের এত কিছু মনে থাকে? আপনারা একটু বুঝে একটু সেন্সিবলভাবে কমেন্ট করুন প্লিজ, আমার একটা অনুরোধ রইল আপনাদের প্রতি।